ঢাকার শাহবাগের মোড়ে যখন 2024 সালের জুলাই মাসের এক তপ্ত দুপুরে স্লোগান উঠেছিল, তখন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক তরুণ ল্যাপটপ ব্যাগ কাঁধে নিয়ে চিৎকার করে বলেছিলেন, আমাদের লড়াই শুধু এক স্বৈরাচারের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই এই মাটির সার্বভৌমত্বের জন্য। সেই তরুণের চোখে ছিল এক অদ্ভুত সংকল্প। গণতন্ত্র ফিরিয়ে আনার চেয়ে বড় কিছুর স্বপ্ন দেখেছিল সে। তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য একজন, যার পরনে ছিল সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি। সে বলেছিল, এক সময় এই বাংলা ছিল দিল্লির শাসনের বাইরে এক স্বাধীন সালতানাত। আজ কেন আমাদের প্রতিটি সিদ্ধান্তের জন্য পাশের দেশের দিকে তাকিয়ে থাকতে হবে? এই যে দুটি ভিন্ন ধারার মানুষের এক বিন্দুতে এসে মিলিত হওয়া, যাদের একজন হয়তো আধুনিক বা পশ্চিমা ঘরানার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ালেখা করছে, আর অন্যজন মনে করিয়ে দিতে চাইছে ইতিহাসের কোনো এক ফেলে আসা পাতা, এটাই হলো আধুনিক বাংলাদেশে ইসলামিস্টদের ভেতরে বেড়ে ওঠা নতুন এক স্বপ্ন, যেটা অবশ্য মোটে নতুন কোনো আইডিয়া নয়। তবে অখণ্ড মুসলিম বাংলা আইডিয়াকে ঘিরে ইসলামপন্থীদের মধ্যে তৈরি হওয়া নতুন একটি গ্রুপ একটু একটু করে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এই চাওয়া কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটা ইতিহাসের ধুলো বালি সরিয়ে ফিরে আসা এক নতুন সুপ্ত আগ্নেয়গিরি, যা শরীফ ওসমান হাদির মতো নতুন প্রজন্মের নেতাদের হাত ধরে রাজপথে নতুন ভাষা পেয়েছে। ওয়েলকাম টু আওয়ার শো ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। সাথে আছি আমি সাবরিনা মিলি। আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ আর বাংলাদেশকে একসাথে মিলিয়ে মুসলিম বাংলার যে আইডিয়া, সেই প্রসঙ্গে। এই চিন্তাটা কোথা থেকে এলো, আর এই রাজনীতির ভবিষ্যৎই বা কি, বাস্তবতা কি বলছে থাকছে সে প্রসঙ্গেও। তার আগে বলে নেই, এটা আমাদের নিজস্ব কোনো চিন্তা বা বিশ্বাস না। অতীত ও বর্তমানের নানা ঘটনা মিলিয়ে আধুনিক আন্তর্জাতিক রাজনীতির হিসেবে আমরা দাঁড় করার চেষ্টা করেছি একটা নিরপেক্ষ বিশ্লেষণ। তো চলুন শুরু করা যাক। পুরো বাংলা থাকবে একসাথে, ধারণাটা আধুনিক কোনো রাজনৈতিক কৌশল না। আইডিয়াটার শিকড় পাওয়া যায় ভারতে ব্রিটিশ শাসনের শেষ দিনগুলোতে। 1947 সালের মে মাসে যখন ভারতীয় উপমহাদেশের মানচিত্র কাটাছেঁড়া করা হচ্ছিল, তখন বাংলার রাজনীতির দুই কিংবদন্তি হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর শরৎচন্দ্র বসু একটি স্বাধীন, অখণ্ড, সার্বভৌম বাংলা গঠনের জন্য শেষ চেষ্টাটা চালিয়েছিলেন। এই প্রস্তাবটি ছিল আসলে ধর্মীয় দ্বিজাতি তত্ত্বের বাইরে গিয়ে একটি ভাষা ও অর্থনৈতিক মিল ধরে রাখার চেষ্টা। সোহরাওয়ার্দী বুঝেছিলেন, বাংলাকে দুই ভাগ করলে পূর্ব অংশটি অর্থনৈতিকভাবে পঙ্গু ও অনগ্রসর কৃষিপ্রধান এলাকা হবে, কারণ তখন পর্যন্ত অধিকাংশ শিল্প কারখানা, কয়লা খনি এবং প্রধান বন্দর ছিল কলকাতার কাছে। সোহরাওয়ার্দী এবং শরৎ বসুর এই প্রস্তাবটি সোহরাওয়ার্দী বসু চুক্তি বা বেঙ্গল প্যাক্ট নামেও পরিচিত। 19 মে 1947 সালে একটি খসড়া চুক্তি চূড়ান্ত করা হয়েছিল, যেখানে বাংলার ভবিষ্যতের জন্য একটি বিস্তারিত রূপরেখা প্রদান করা হয়। এই চুক্তির মূল ভিত্তি ছিল হিন্দু ও মুসলিমদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির এক সুষম বন্টন ব্যবস্থা। এই পরিকল্পনাটি ব্যর্থ হওয়ার পেছনে ডিপ পলিটিক্যাল ক্ল্যাশ কাজ করেছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে জওহরলাল নেহেরু এবং বল্লভভাই প্যাটেল, এই পরিকল্পনার ঘোর বিরোধী ছিলেন, কারণ তারা মনে করেছিলেন অখণ্ড বাংলা শেষ পর্যন্ত পাকিস্তানের সাথে বিলীন হয়ে যেতে পারে, অথবা সেটা ভারতের অখণ্ডতাকে দুর্বল করবে। অন্যদিকে মুসলিম লীগের খাজা নাজিমুদ্দিন ও আকরাম খাঁর মতো নেতারাও একে সন্দেহের চোখে দেখতেন। হিন্দু মহাসভার শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় এই প্রস্তাবকে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠার একটি কূট কৌশল হিসেবে দেখতেন, অর্থাৎ হিন্দু মুসলিম সব অংশের বেশিরভাগ নেতাই বাংলাকে এক করার বিপক্ষে ছিলেন। তাই 1947 সালের 20 জুন বাংলার আইনসভায় বিভাজনের পক্ষে ভোট পড়ে এবং বাংলা চিরতরে দুই ভাগ হয়ে যায়। আধুনিক অখণ্ড মুসলিম বাংলার সমর্থকরা প্রায় মধ্যযুগীয় বাংলার ইতিহাসকে মনে করিয়ে দেন। 1206 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির গৌর বিজয়ের মাধ্যমে বাংলার যে মুসলিম শাসনের শুরু হয়েছিল,
তাই এই অঞ্চলের সব কিছুকেই চিরদিনের জন্য পাল্টে দেয়। 1352 থেকে 1538 সাল পর্যন্ত দীর্ঘ সময় স্থায়ী হওয়া বেঙ্গল সালতানাত ছিল বাংলার স্বর্ণযুগ। এই সময়ে বাংলা দিল্লির নিয়ন্ত্রণের বাইরে ছিল, একটা স্বাধীন ও সার্বভৌম অঞ্চল হয়ে উঠেছিল, যার ছিল নিজস্ব মুদ্রা ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতিও। ইউরোপীয় পর্যটকদের বর্ণনায় এই সালতানাতকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। সুলতানদের পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক উন্নয়ন ঘটে এবং বাঙালি মুসলমান সংস্কৃতির বিকাশ ঘটে, যেটা তৈরি হয়েছিল আরবি, ফার্সি ও দেশীয় ঐতিহ্যে একসাথে মিশে। আধুনিক ইসলামিক চিন্তাবিদরা মনে করেন সেই সময়ে বাংলার যে অখণ্ডতা এবং রাজনৈতিক প্রভাব ছিল তা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কারণে ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে 1757 সালে পলাশীর যুদ্ধের পর মুসলমানদের রাজনৈতিক ও অর্থনৈতিক পতন হয়। তারপর থেকেই এই অঞ্চলে মুসলমানরা একটি দুস্থ আর অসহায় এক জাতি হয়ে গিয়েছিল। সেই ঐতিহাসিক ব্যর্থতায় আজকের দিনে একটি শক্তিশালী মুসলিম বাংলা গড়ার স্বপ্নে জ্বালানি যোগাচ্ছে। 2024 সালের জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ একেবারেই পাল্টে দিয়েছে। এই গণ অভ্যুত্থানে শুধু একজন শাসকের পতন হয়নি, বরং এটি সমাজের গভীরে লুকিয়ে থাকা ইচ্ছেগুলোকে রাজপথে নিয়ে এসেছে। এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন শরীফ ওসমান হাদি, যিনি ঝালকাঠি জেলার এক সাধারণ মাদ্রাসা শিক্ষকের পরিবারে জন্ম নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়ালেখা করেছেন। হাদি কেবল একজন ছাত্র নেতাই ছিলেন না, ছিলেন শিক্ষক, কবি এবং প্রখর রাজনৈতিক বিশ্লেষক। জুলাই পরবর্তী সময়ে হাদি ইনকিলাব মঞ্চ নামক একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন, যা খুব দ্রুত সারা দেশে আলোচনায় চলে আসে। তাদের বয়ান ছিল অত্যন্ত স্পষ্ট, বাংলাদেশের প্রকৃত মুক্তি কেবল হাসিনা সরকারের পতন নয়, বরং এটি ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তির সাথে জড়িত। ইনকিলাব মঞ্চের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বেশ কিছু পার্থক্য নজরে আসবে। যেমন, তারা বিশ্বাস করে বাংলাদেশের নিজস্ব রাজনীতিতে ভারতীয় হস্তক্ষেপ দেশের অগ্রগতির পথে আসল বাধা। সেকুলার বা ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে একটি মুসলিম পরিচয় ভিত্তিক জাতীয়তাবাদের প্রচার করে তারা। শরীফ ওসমান হাদি বরাবর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ার কথা বলতেন, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে। এই ইনকিলাব মঞ্চ চায় বড় রাজনৈতিক দলের বাইরে সাধারণ জনগণের ভেতর থেকে নেতৃত্ব তৈরি করা। হাদি নিজেই ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। 2025 সালের 12 ডিসেম্বর ঢাকার রাজপথে নির্বাচনী প্রচারণার সময় হাদি হামলার শিকার হন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও দীর্ঘ 6 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে 18 ডিসেম্বর তিনি মারা যান। হাদির এই মৃত্যুকে তার অনুসারীরা শাহাদাত হিসেবে গ্রহণ করেন এবং সারা দেশে বেশ বিক্ষোভের জন্ম দেয়, যা মূলত ভারত বিরোধী সেন্টিমেন্টকে চরম পর্যায়ে নিয়ে যায়। বাংলাদেশে ইসলামী রাজনীতির প্রধান শক্তি জামায়াত ইসলামী ঐতিহাসিকভাবেই অখণ্ড মুসলিম বাংলার মতো কোনো সরাসরি ভৌগোলিক দাবির কথা তাদের দলীয় ইশতেহারে উল্লেখ করেনি। তবে জামায়াত সমর্থকদের অনেকেরই চিন্তাধারা আমরা বিশ্লেষণ করে দেখেছি, আনুষ্ঠানিকভাবে এমন কিছু না বললেও অনেকেই মনে মনে স্বপ্নটা নিজের ভেতরে লালন করেন। জামায়াতের রাজনীতি মূলত 1947 সালের দ্বিজাতি তত্ত্ব এবং 1975 পরবর্তী বাংলাদেশি জাতীয়তাবাদের একটি মিশ্র সংস্করণ, যেখানে ধর্মীয় পরিচয়কে জাতীয়তার মূল ভিত্তি হিসেবে দেখা হয়। জামায়াত সমর্থকদের মধ্যে অখণ্ড মুসলিম বাংলার এই স্বপ্ন আমরা কয়েকটা স্তরে দেখতে পাই। প্রথমত, ভারতের প্রতি ঐতিহাসিক ক্ষোভ। জামায়াত সমর্থকরা মনে করেন 1947 সালে কংগ্রেস এবং হিন্দু মহাসভার কারণেই বাংলাকে ভাগ করা হয়েছিল, যাতে মুসলমানদের রাজনৈতিক শক্তি ভাগ হয়ে যায়। তারা মনে করেন যে যদি পশ্চিমবঙ্গ ও আসামের মুসলিম প্রধান এলাকাগুলো বাংলাদেশের সাথে এক হয়ে থাকতো, তবে এই অঞ্চলটি একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত হতো। দ্বিতীয়ত, সীমান্ত সমস্যা ও পানি বণ্টন। ভারতের সাথে অমীমাংসিত সীমান্ত সমস্যা, নিয়মিত সীমান্ত হত্যা এবং ফারাক্কা বাঁধের মতো ইস্যুগুলো
জামায়াত সমর্থকদের মধ্যে এই ধারণা তৈরি করেছে যে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় হিসেবে তাদের অনেকেই একটি শক্তিশালী আঞ্চলিক মুসলিম ব্লকের কথা চিন্তা করেন। তৃতীয় আঞ্চলিক প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা, পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি এবং সেখানকার রাজনৈতিক পরিবর্তনের খবরগুলো বাংলাদেশি ইসলামপন্থী সমর্থকদের আশাবাদী করে তোলে। তারা মনে করে ভবিষ্যতে যে কোনো এক ঘটনার পরিবর্তন আসবে, বাংলাদেশের দুই অংশ আবার একটি অভিন্ন মুসলিম রাজনৈতিক শক্তি হতে পারবে। যদিও জামাতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান ভারতের সাথে সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কে কথা বলছেন, তবে দলের তৃণমূল এবং ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ভারত বিরোধী চেতনা অত্যন্ত গভীর। জামাত সমর্থনের কাছে অখণ্ড মুসলিম বাংলা কোনো ঘোষিত লক্ষ্য নয়, বরং এটি একটি সুপ্ত রোমান্টিক স্বপ্ন যা ভারতের আঞ্চলিক আধিপত্যের বিরুদ্ধে এক ধরনের মনস্তাত্ত্বিক ঢাল হিসেবে কাজ করে। ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু বিতর্কিত প্ল্যাটফর্মে একটি ম্যাপ ছড়িয়ে পড়েছে যা সুলতানাতি বাংলা বা গ্রেটার বাংলাদেশ নামে পরিচিত। ম্যাপটায় বাংলাদেশের বর্তমান সীমানা ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এমনকি মিয়ানমারের আরাকান অঞ্চলকেও একটি দেশ হিসেবে দেখানো হচ্ছে। এই প্রচার ভারতের সিকিউরিটি সার্ভিসগুলোর ভেতরেও নতুন একটি টেনশন তৈরি করেছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি অনুযায়ী এই আন্দোলনের পেছনে তুর্কি যুব ফেডারেশন নামক একটি এনজিওর প্রভাব আছে, যারা বাংলাদেশে ইসলামী দলগুলোকে অর্থায়ন করছে। যদিও কদিন আগেই বিদায় নেয়া ডক্টর ইউনূস সরকারের তথ্য যাচাইকারী প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট জানিয়েছে, এই মানচিত্রটি আসলে একটি ঐতিহাসিক চিত্র ছিল যা মধ্যযুগীয় বাংলার সুলতানি আমলের সীমানাকে দেখাচ্ছে এবং এর সাথে এই সময়ের কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সম্পর্কই নেই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভায় এক বিবৃতিতে জানিয়েছেন যে ভারত সরকার এই ধরনের প্রচারণার দিকে কড়া নজর রাখছে, কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এলাকায় অস্থিরতা তৈরি করা এই ধরনের আন্দোলনের অন্যতম অলিখিত উদ্দেশ্য হতে পারে বলে ভারতের বিশ্লেষকরা মনে করেন। বাংলাদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে শরীফ ওসমান হাদি ও তার অনুসারীরা এক নতুন মেরুকরণ ঘটিয়েছেন। তারা জামায়াতে ইসলামীর প্রথাগত দলীয় রাজনীতির বাইরে গিয়ে এক ধরনের জনবান্ধব ইসলামী জাতীয়তাবাদের কথা বলছেন। হাদি অনুসারীদের মধ্যে মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের পাশাপাশি আধুনিক শিক্ষিত তরুণদের সংখ্যাও উল্লেখযোগ্য। তাদের মতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করার প্রয়োজন নেই, বরং প্রয়োজন একটি আদর্শিক লড়াই। হাদির ইনকিলাব মঞ্চের সমর্থকরা সরাসরি অখণ্ড মুসলিম বাংলার স্লোগান না দিলেও তারা সাংস্কৃতিক অখণ্ডতার উপর জোর দেন। তাদের দাবি হলো ভারতের আকাশ সংস্কৃতির আগ্রাসন বন্ধ করে দেশীয় ও ইসলামী সংস্কৃতির প্রচার করা। হাদির মৃত্যুর পর তার অনুসারীরা আরো বেশি ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং তারা মনে করেন যে হাদিকে হত্যা করা হয়েছে কারণ তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে সবচেয়ে বেশি শক্তিশালী বাধা ছিলেন। এই মনোভাব ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক ভয়াবহ ভারত বিরোধী মেরুকরণ তৈরি করতে পারে, যা কেবল রাজপথের আন্দোলনে সীমাবদ্ধ থাকবে না। অখণ্ড মুসলিম বাংলার এই ধারণাটির প্রচার ও প্রসারের পেছনে বেশ কিছু রাজনৈতিক ও কৌশলগত কারণ কাজ করছে। এই আন্দোলনটি কেবল আবেগের উপর দাঁড়িয়ে নেই, এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য। বাংলাদেশে ভারত বিরোধিতা একটি অত্যন্ত সফল রাজনৈতিক পণ্য। যে দল বা গোষ্ঠী ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হতে পারে তারা খুব দ্রুত জনসমর্থন লাভ করতে পারে। এই স্বপ্নটি দেশের বিভিন্ন ইসলামী ধারার মানুষের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি করে। কওমি, আলিয়া কিংবা সাধারণ শিক্ষিত মুসলিমদের একটি বড় অংশ এই ভারত বিরোধী পরিচয়ের নিচে এক হতে পছন্দ করে। শরীফ ওসমান হাদির মতো তরুণ নেতাদের জন্য এই ধরনের স্লোগান একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যা তাদের প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে দ্রুত পরিচিতি এনে দিয়েছে। তাদের আঞ্চলিক রাজনীতিতে এই ধরনের ধারণার প্রচার বাংলাদেশের জন্য একই সাথে সুযোগ ও চ্যালেঞ্জ
দুটোই তৈরি করেছে। এই ধরনের আন্দোলনের কারণে ভারত বাধ্য হয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক গুরুত্ব দিতে পারে। ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারছেন যে কেবল একটি নির্দিষ্ট দলের উপর নির্ভর করে বাংলাদেশের মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করা আর সম্ভব নয়। তুরস্কের তুর্কি যুব ফেডারেশন বা পাকিস্তানের আইএসআই এই অঞ্চলে ভারতের প্রভাব কমাতে এই ধরনের বয়ানকে সমর্থন দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ওদিকে এই আন্দোলনের কারণে ভারতের উত্তর পূর্ব সীমানায় উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। আসাম ও ত্রিপুরার হিন্দু জাতীয়তাবাদী দলগুলো একে মিনি পাকিস্তান তৈরির ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করে পাল্টা মেরুকরণ শুরু করেছে। অখণ্ড মুসলিম বাংলার কথা যারা বলছেন তারা শুধু রাজনৈতিক স্বাধীনতার কথা বলেন না, তারা একটি আলাদা অর্থনৈতিক মডেলের কথাও চিন্তা করেন। শরীফ ওসমান হাদি তার বিভিন্ন বক্তব্যে ইনসাফ ভিত্তিক অর্থনীতির কথা বলতেন, যেখানে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে। তাদের মতে বাংলার দুই অংশ যদি অর্থনৈতিকভাবে আরো বেশি শক্তিশালী হয়, তবে এই অঞ্চলটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক হাব হয়ে উঠবে। ইসলামী অর্থনীতিতে জাকাত, উসর এবং সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থার উপর ভিত্তি করে একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন জামায়াত এবং অজামায়াত দুই পক্ষের ইসলামিস্টদের মধ্যে আছে। তারা মনে করেন প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থা বাংলার মানুষের দারিদ্র্য দূর করতে পারেনি, তাই একটি অখণ্ড ইসলামী কাঠামোর অধীনেই প্রকৃত অর্থনৈতিক মুক্তি সম্ভব। ঐতিহাসিক বেঙ্গল সালতানাতের সেই সমৃদ্ধি ফিরিয়ে আনার মাধ্যমে তারা বিশ্বের অর্থনীতিতে আবার বাংলার আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন বটে। অখণ্ড মুসলিম বাংলার ধারণাটি আধুনিক বাংলাদেশের রাজনীতিতে এক জটিল ও বহুমুখী বিষয়ের নাম। এটা একদিকে যেমন ঐতিহাসিক বঞ্চনার প্রতিবাদ, অন্যদিকে একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়ার ইচ্ছা। শরীফ ওসমান হাদির আত্মত্যাগ এই স্বপ্নকে নতুন প্রজন্মের মধ্যে এক পবিত্র কর্তব্যে পরিণত করেছে। যদিও ভৌগোলিক অখণ্ডতা এই মুহূর্তে আন্তর্জাতিক ও ভূ রাজনৈতিক কারণে প্রায় অসম্ভব বলে মনে হয়, কিন্তু এর সাংস্কৃতিক ও রাজনৈতিক অখণ্ডতার বিষয়টি দিন দিন আরো জোরালো হচ্ছে। জামায়াত ইসলামী সরাসরি এই দাবি না তুললেও তাদের সমর্থকদের মধ্যে ভারত বিরোধী অবস্থানের মাধ্যমে এই স্বপ্নের একটি পরোক্ষ জ্বালানি হিসেবে কাজ করছে। আবার অন্যদিকে ইনকিলাব মঞ্চের মতো নতুন শক্তিগুলো রাজপথে এই দাবির রাজনৈতিক ভাষা তৈরি করেছে। ভারতের জন্য এটি একটি বড় ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জ, কারণ বাংলাদেশের জনমতের একটি বড় অংশ এখন দিল্লির প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে নিজস্ব এক স্বতন্ত্র সত্তা গড়ে তুলতে চায়। এই লড়াই শুধু সীমানার লড়াই নয়, এটা একটা পরিচয়ের লড়াই, যেখানে মুসলিম বাংলা তার হারানো গৌরব ফিরে পাওয়ার পথে এগোতে চায়। আগামী দিনগুলোতে এই রাজনৈতিক মেরুকরণ দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতা ও ভূ রাজনীতিতে এক বড় ধরনের প্রভাব ফেলবে, তাতে কোনো সন্দেহ নেই। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে।